আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি সঙ্গিনী হৃদয়ানুভূতি, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা 34-35। লিখনিতে জান্নাতুল ফেরদৌস মিথিলা। বেআই সাহেব মানে? এখনো বউর সঙ্গে বাসটাই করতে পারলাম না, সেখানে তুই এখন থেকে বেআই ডাকা শুরু করে দিলি। রুদ্রের কথা রেহান লাজক হাসলো। অনেকের দিকে তাকাতেই দেখলো ছেলেটা কেমন লজ্জালো ভাব নিয়ে দাঁড়িয়ে আছে। রেহান দুষ্টুমি করে অনেককে বলল, দেখনি তোর দুলাভাই যেভাবে শরীরে লাভ বাইট নিয়ে ঘুরে, কোনদিন জানি কানে সে বেটা আমার আর কি বাপ হতে চলেছে। এখন কথায় নাক মুখে উঠে যায় অনেকের, বেচারা কাশতে কাশতে শেষ। রেহান দৌড়ে আসলো, এক হাতে অনেকের পিঠ চাপড়ে অন্য হাতে মাথায় আলতো করে হাত বুলালো, আর্তনাদ করে বলল, আহারে, বেচারা মামা হবার আনন্দে এক্ষুনি কেমন পাগল হয়ে গেছে। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে তাকায় অনেক, নিজেকে কোনো মতে সামলে রেহানকে বলে, কি বলো এসব? তারা তো তেমন কিছু। আরে ধুর বেটা, তুই তো আজ তো একটা ঢ্যাঁড়স রে। আমি কি আর এমনি এমনি বলেছি? প্রমাণ আছে বিধায় তো বলেছি। ওই তোকেও দেখাচ্ছি বলেই রেহান ছুটে এলো রুদ্রের কাছে। তাকে দেখে রুদ্র বসা ছেড়ে উঠে দাঁড়ায়, সতর্ক কণ্ঠে পিছিয়ে যেতে যেতে বলে, ধুর, থাক আমার কাছ থেকে, দূরে থাক। কাছে সে খবর করে ছাড়বো কিন্তু। রেহান শুনল না সে কথা। সে রুদ্রের কাছে এগিয়ে আসতে লাগলো। পরক্ষণে রুদ্রের টি শার্টটা কলার চেপে ধরে শক্ত হাতে, অন্য হাতে অন্যদিকে অনেক হত বিহব্বল। এই দুজন এমন হাতাহাতি করে বরাবর নির্বিকার ভঙ্গিতে পালন করে, আজকেও তাই। রেহান রুদ্রের সঙ্গে কোনো মতে পেরে উঠছে না। ছেলেটার শক্তির সঙ্গে পেরে ওঠা কি আর এতই সহজ? রেহান হাতাহাতি এক পর্যায়ে বাঁকা হেসে বলল, বেটা, তোরে তোর বউয়ের কসম, এখন চুপচাপ দেখতে দে। সঙ্গে সঙ্গে থেমে গেল রুদ্র। রেহানের দিকে তাকিয়ে রইল কটমট দৃষ্টিতে, দাঁতের দাঁত চিপিয়ে বলল, তোরে খালি একবার হাতে পাই, দেখিস তোর একদিন আর আমার যে কদিন লাগে। রেহান ঠোঁট কামড়ে হাসলো, মিনমিনে সুরে বলল, আমাকে দেখার জন্য আমার বউ আছে সম্বন্ধী মশাই, আপনি বরং আপনার বউকে দেখিয়েন। কথাটা শেষ করতেই চোখ টিপল রেহান। রুদ্রের ঘাড়ের কাছে টি শার্টটা অংশটা মেলে ধরে অনেককে দেখিয়ে বলল, দেখ ছোট শালা। ও সরি সমন্ধি, চোখ খুলে দেখ, বিয়ে গেল আমার, আর সব হলো আমার, আর এদিকে বাসর করে ফেললো আমার বেস্টও। কারবারটা দেখছিস? অনেক বিদুকে সে অন্যদিকে দৃষ্টি সরায়। ছেলেটা বরাবরই খানিকটা লাজুক স্বভাবের। সে কোনো মতে বলল, সব কিছুতে আমাকে বনুকে টেনো না তো। তোমরা তোমার মতো ইচ্ছে যা করো, বাট বনুকে নিয়ে কিছু বলো না। রেহান তখন রুদ্রকে ছেড়ে দিয়ে অনেকের পাশে এসে দাঁড়ায়। ছেলেটার কাঁধে হাত রেখে ভাবুক সরে বলল, তো কার ব্যাপারে বলা উচিত অনেক? নিশ্চয়ই ছোট সম্বন্ধের হবু বউকে নিয়ে। তোরই দৃষ্টি ঘোরায় অনেক। রেহানের দিকে তাকিয়ে বলে, কি? রেহান দুষ্ট হাসলো, মাথা নাড়িয়ে বলল, একটা কথা শুনেছি অনেক, কিন্তু কথাটা এই মুহূর্তে মনে পড়ছে না। কি যেন ছিল সেটা? বলতে বলতে রেহান গিয়ে বসলো রুদ্রের কাছে। রুদ্রের দৃষ্টি তার হাতে থাকা ফোনটার দিকে। রেহান সেদিকে এক পলক তাকিয়ে ফের দৃষ্টি আনে অনিকের ওপর। দুহাত পেছনে দিয়ে খানিকটা গায়ে নিয়ে বসে রেহান বলে, কি যেন ছিল কথাটা রোদ? আমি ছাড়া পৃথিবীর সব ছেলেই তোমার ভাই, এই টাইপ কিছুই তো বলেছিল মেবি, তাই না? অনেকে এবার কেসে ওঠে। রুদ্রের ফোনে চোখ রেখে ঠোঁট কামড়ে মুচকি হাসে। রেহান ঠোঁটেও বাঁকা হাসির জলক। অনেক গাল ফুলে বলে ওঠে, তোমরা এমন ছোটো ভাইয়ের কথাও আড়ি পেতে শোনো? রেহান ফট করে দাঁড়িয়ে পড়ে, অনেককে শুধরে দিয়ে বলে, আরে বাবু, রাগ করোস? কথায় কথায় মেয়েদের মতো গাল ফুলাবি কেন বাবু? রুদ্র এক পলক রেহানের দিকে তাকিয়ে ফোঁস করে নিঃশ্বাস ফেলে, তারপর আবার মনোযোগ টানলো নিজের ফোনের ওপর। হসপিটাল থেকে জরুরি একটা মেল এসেছে তার, সেটাই দেখছে এত মনোযোগ সহকারে। এদিকে অনেক মুখ কুচকে রেহানকে বলে, এটা ঠিক না ভাইয়া, তুমি আমার কথা কিভাবে শুনলে? রেহান হাসি মুখে বলে, শোন ভাই, তুই যখন ইকরার সঙ্গে কথা বলছিলি তখনই আমি রোদকে খুঁজতে ছাদে গিয়েছিলাম, আর অ্যাক্সিডেন্টলি কিছু কথা শুনেও ফেলি। এই জন্য অবশ্য আমি সরি। আরে না, সমস্যা নেই। অনিক আর রেহানের কথার মাঝে রুদ্র গম্ভীর কণ্ঠে বলে ওঠে, গাইজ, আই নিড এ গো। রেহান ব্রু কুচকায়, রুদ্রকে বলে, কই যাবে হঠাৎ? রুদ্র হুশ করে নিঃশ্বাস ফেলে চোখ দুটো বন্ধ করে কিছু একটা ভাবলো। পরক্ষণে রেহান আর অনিকের সাথে কোনো এক বিষয় নিয়ে আলোচনা চালালো কিছুক্ষণ। রেহান ফোনে কথা বলতে বলতে ঘরে ঢোকে, আর চোখে সামনে তাকাতেই দেখতে পায় রুহি ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াচ্ছে, গলা কেমন গুনগুন করে গানের সুর তুলছে। রেহান মনোমুগ্ধ হয়ে তাকিয়ে রইল সেদিকে। ওপাশ থেকে ফোনে কেউ কথা বলছে, সেদিকে তার হুঁশ নেই বেচারা। এখন যে সে তার ধ্যান জ্ঞান সবটাই জুড়ে রুহির বিচরণ। রেহান ধীর পায়ে এগিয়ে এসে দাঁড়ায় রুহির ঠিক পেছনে। রুহি
বাঁকা চোখে আয়নার দিকে তাকায়। পেছনে রেহানকে মুচকি হাসতে দেখে ভ্রু কুচকে ইশারা জিজ্ঞেস করে কি হয়েছে। রেহান মুচকি এসে মাথা নাড়ায়। রুহি দু কাঁধে আলতো হাত রেখে বলল, সাহায্য লাগবে ম্যাডাম? রুহি মাথা নাড়িয়ে না জানায়, মৃদু হেসে বলে, প্রয়োজন নেই জনাব, আপনি বরং গিয়ে বসে থাকুন। রেহান মেয়েটার কথা এক প্রকার উপেক্ষা করে হাতে চিরুনিটা টেনে নেয়। তারপর সযত্নে রুহির চুলগুলোকে আঁচড়ে দিতে থাকে। রুহি আয়নাতে নিজের প্রেমিক পুরুষটার যত্ন ভরা কর্মকাণ্ডগুলো মুগ্ধ চোখে দেখতে থাকে। কিয়ৎক্ষণ তাদের মাঝে নীরবতা চলল। তারপর সেই নীরবতা ভাঙল রেহানের মৃদু গলা খাকারিতে। রেহান কিছু একটা ভেবে রুহিকে জিজ্ঞেস করে, আচ্ছা রুহি, তোমার একটা প্রশ্ন করি? রুহি আলতো হাসলো, বলল, অবশ্যই। রেহান মেয়েটার চুলে সুন্দর করে বিনুনি গেঁথে দিল। তারপর রুহিকে নিজের দিকে ঘুরিয়ে নিজে বসে পড়লো রুহির পায়ের সামনে। রুহি হক চোখে উঠে এহেন কাণ্ডে ব্যস্ত গলায় বলে, এই কি করছোটা কি? এখানে কেন বসেছো? উঠো উঠো, উঠে পড়ো বলছি। রেহান এবারও শুনল না মেয়েটার কথা। উল্টো রুহির দুহাত নিজের হাতের মুঠোয় পড়ে রুহির চোখে দিকে নিরেট দৃষ্টিতে তাকায়। রেহানের এমন দৃষ্টিটা কিছুতে শঙ্কিত হয়ে থেমে থেমে বলে, কি হয়েছে? রেহান এবার খানিকটা দীর্ঘশ্বাস ফেলে ভরাট কণ্ঠে বলে, রুহি, এখন আমি তোমায় যা যা বলবো তুমি মনোযোগ দিয়ে শুনবে, সবটা। আর কথা দাও তুমি ব্যাপারটা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখবে। রুহি হতবাক হয়ে তাকিয়ে আছে এখনও। হয়তো ভাবছে, কি এমন কথা যেটা বলতে এত জড়তা হচ্ছে মানুষটার। রেহান কাল বিলম্ব না করে একে একে রুদ্র আর অনিকের ব্যাপারে সবটাই খুলে বলল রুহির কাছে। প্রতিটা কথা শুনতে গিয়ে রুহির মুখভঙ্গি ছিল একরাশ অবাকের চাপ। হয়তো কথাগুলো বিশ্বাস করতে খানিকটা সময় লাগছে তার। প্রায় আধ ঘন্টা পর রেহান থামলো। রুহির দিকে তাকাতেই দেখতে পেল মেয়েটা কেঁদে কুটে যাচ্ছে, তাই অবস্থা। রেহান বিচলিত হয়ে রুহিকে শক্ত করে জড়িয়ে ধরলো। মেয়েটার পেটে আলতো করে হাত মুলিয়ে সান্ত্বনা সুরে বলল, কাঁদে না শ্যামবতী, এই বিষয়গুলো আজ না হয় কাল তোমাকে বলতেই হতো। তাছাড়া তোমার কাছ থেকে কোনো কথা লুকানোর সাধ্য নেই আমার, প্লিজ কেঁদো না। রুহি নাক টানে ফুপিয়ে ফুপিয়ে বলে, ভাই আর ওরি এতটা কষ্ট সহ্য করছে, ভালোবেসেও একে অপরের কাছ থেকে দূরে দূরে থাকছে। এ যে বড় কষ্টের রেহান, বড্ড তীব্র কষ্ট। রেহান আলতো হাসলো। সে জানতো মেয়েটা ঠিক বুঝবে বিষয়টা। সে রুহিকে বুক থেকে ওঠায়। মেয়েটার বেজা চোখের পাতায় পরপর কয়েকটা চুমু খেয়ে নরম গলায় বলল, আল্লাহ চাইলে সবটা ঠিক হয়ে যাবে শ্যামবতী, তুমি প্লিজ কেঁদো না। আমার কান্না যে আমার সহ্য হয় না। রুহি বেজা চোখে হাসলো। নাক টেনে আবারও জড়িয়ে ধরল রেহানকে। রেহানও তার বুকের মাঝে রুকিয়ে নিল তার শ্যামবতীকে। রাত 10টা বেজে 15 মিনিট। বাড়ির সকলে একসাথে বসেছে ডিনার করতে। সম্পূর্ণ টেবিল জুড়ে হরেক রকমের খাবারের বাড়ান। পুরো বাড়ি যেন খাবারের সুঘ্রাণে মোমো করছে। রেহান রুহি বসেছে পাশাপাশি। তাদের পাশে চেয়ারে বসেছে সাব্বির সাহেব, তায়েব সাহেব। বিপরীতে দিকে বসেছে তাসিফ সাহেব, অনেক, অরিন, আহিমাহি, বাদ বাকি সবাই চেয়ার জুড়ে। বাকি সদস্যরা কিয়ৎক্ষণ বাদে ডাইনিং রুমে উপস্থিত হলো রুদ্র। মুখটা তার গম্ভীর করে রাখা। অনেক এক পলক আর চোখে তাকালো রুদ্রের দিকে। পরক্ষণেই চটদুল নিজের দৃষ্টি সরিয়ে নেয় সেখান থেকে। রুদ্র চেয়ার টেনে বসে খাবার পাতে নিয়ে মৃদু গলা খাকারি দিয়ে সকলকে মনোযোগ দিয়ে নিজের দিকে টানে। সকলে একযোগে রুদ্রের দিকে তাকায়। রুদ্র এবার বাবার দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলে, আব্বু, হসপিটাল থেকে ক্যাম্পেইনে যাওয়া হচ্ছে প্রত্যন্ত এলাকাগুলোতে ফ্রিতে চিকিৎসা দেওয়ার জন্য। অনেক জায়গায় ডক্টররা স্বেচ্ছায় অংশগ্রহণ করেছে, ইভেন আমিও করেছি। তো আমার ভাগে লোকেশন পড়েছে চট্টগ্রামের বর্দাবাদ হাট। সো যাওয়ার জন্য ডেট চলে আসছে। কবির সাহেব নিজের প্লেটটা খানিকটা দূরে ঠেলে সেতে হাত রাখলেন, গম্ভীর মুখে শুধালেন, এত ভালো খবর, তা কবে যাচ্ছ তুমি? রুদ্র একবার আর চোখে তাকালো অরিনের পানে। মেয়েটার চাঁদ মুখে যেন রাজ্যের আধারে নেমেছে। অরিন মাথা নিচু করে বসে আছে, হয়তো অশ্রুজল লুকানোর পায়তারা করছে। রুদ্র নিজের দৃষ্টি সরিয়ে আনে সেখান থেকে। তারপর গম্ভীর কণ্ঠে বলে, আগামীকাল। কালকে? তা কদিনের জন্য যাবি রোদ? পাশ থেকে তায়েব সাহেব কথা সেদিকে ফিরে রুদ্র বলে, সপ্তাহে খানেক লাগবে। কবি সাহেব এবার গম্ভীর কণ্ঠে বলেন, ঠিক আছে, তবে তুমি না হয় খাওয়া দাওয়া শেষ করে ব্যাগপত্র গুছিয়ে নাও। আর বাড়ির গাড়ি দিয়ে যাবে তা তো? না আব্বু, আমি ফ্লাইটে টিকিট বুক করেছি, আগামীকাল সকাল 7টায় ফ্লাইট। কবি সাহেব মাথা নাড়লেন। তারপর সবাইকে বলেন খাবার খাওয়া শুরু করতে। সকলে তাই করলো, শুধু দুটো মানুষ বাদে। অরিন বোঝে খাবার আর নামছে না গলা দিয়ে। তারপর চোখ দুটো বাদ মানছে না একেবারে। কি যে জ্বলুনি হচ্ছে না। রুদ্র বার কয়েক সরু চোখে তাকাচ্ছে অরিনের দিকে। সে যে বেশ বুঝতে পারছে অরিনের মনের দোনাচল।
রাত্রির প্রথম প্রহর। নিস্তব্ধ যেন ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে। আকাশে আজ মস্ত বড় চাঁদ উঠেছে। কি সুন্দর চাঁদের আলোয় রাতের সৌন্দর্য ফুটে উঠেছে। অথচ এতটা নিস্তব্ধতাতেও ঘুম হয়নি অরিনের চোখে। মেয়েটা অন্ধকার রুমে বসে আছে আপন মনে, চোখ দিয়ে ঝরছে অশ্রুকণা। অরিন একদম মুছল না সেই অশ্রু স্নিগ্ধ লোচন। মুখটা কেমন তীব্র যন্ত্রণা হচ্ছে। আর যদিও সে জানে তার ডাক্তার সাহেব তো আর এমনি এমনি যাচ্ছে না, সে তার কর্মপালনেই যাচ্ছে, কিন্তু তবুও বুঝি এই বেহায়ামনটা কিছুতেই সেই বোঝ মানছে না। অরিনের এখন কেমন হাঁসফাঁস লাগছে। ইচ্ছে করছে ছুটে গিয়ে মানুষটার বুকে লেপ্টে যেতে, সে বুকে মাথা রেখে ইচ্ছে মতো কাঁদতে, কিন্তু এমনটা যে আর হবার নয়। বাড়িতে কেউ যদি কোনাক করে কিছু টের পেয়ে যায় তাহলে তাদের প্রলয় ঘটবে। অরিন এসব ভাবতে ভাবতে বিছানায় কাত হয়ে শুয়ে পড়ে। চোখ দুটো যেন বন্ধ করবে তখনই তার ফোনে টুং করে মেসেজের শব্দ আসে। অরিন খামখেয়ালি হয়ে মেসেজটা ওপেন করে, তখনই তার সামনে ভেসে আসে রুদ্রের পাঠানো মেসেজ। দরজা খুল সানশাইন। তড়িৎ করে উঠে বসে অরিন, চোখ দুটো খানিকটা বুঝে আবারও ফোনের দিকে তাকায় না। এটা সত্যিই তার ডাক্তার সাহেব পাঠিয়েছে। অরিন ছুটে গিয়ে দরজা খুলে দেয়। এতক্ষণে জমানো অভিমানগুলো নিমিশে উধাও। তা খুলতে দেখা মিল রুদ্রকে। ছেলেটা আশপাশে নজর বলে ধীরে সুস্থে ঘরে ঢোকে। অরিন খানিকটা সরে আসে দরজা থেকে। রুদ্র দরজার ভেতর থেকে লাগিয়ে দেয়। তারপর অরিনের কাছে এগিয়ে এসে তাকে শক্ত করে জড়িয়ে ধরে। অরিনও বুঝে এটার অপেক্ষাই ছিল। সেও শক্ত করে জড়িয়ে ধরল রুদ্রকে। কিয়ৎক্ষণ বাদে রুদ্রের কানে এলো অরিনের ফোঁপানো শব্দ। সে তৎক্ষণাৎ অরিনকে ছেড়ে দিয়ে মেয়েটার মুখখানা নিজের দু হাতের আজলায় নিয়ে নেয়। ব্যস্ত গলায় বলে, এই বউ, কাঁদে না যান, তাকাও আমার দিকে, প্লিজ তাকাও। অরিন চোখ তুলল না। আগে নে কেঁদেই যাচ্ছে মেয়েটা। রুদ্র তৎক্ষণাৎ তাকে কোলে তুলে নেয়। মেয়েটাকে কোলে নিয়ে খাটে বসলো রুদ্র। মেয়েটার কান্নারত মুখখানা চিবুককে দৌড়ে উঁচিয়ে তুলল। মেয়েটার সারা মুখে অজস্র ছোট ছোট ভালোবাসার পুরুষ এঁকে দিল পাগলের মতো। ইতিমধ্যে অরিনের কান্নাও বুঝি থেমে গেল। সেই চোখ বুঝে অনুভব করলো রুদ্র দেওয়া প্রতিটা স্পর্শ। রুদ্র থামল। অরিনের দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। অরিনের রুদ্রের দিকে তাকায় ছলছল চোখে, নাক টেনে টেনে বলল, আপনাকে ছাড়া কীভাবে থাকবো এ কদিন? আপনাকে একটুখানি না দেখলে যে দম বন্ধ লাগে আমার। আপনার। থামল অরিন। চোখ দুটো তার নিচু হয়ে আসে আবারও। রুদ্র ফের তার মুখটা উপরে তুলে নরম গলায় বলে, আমার। অরিন বুঝে খানিকটা লজ্জা পেল, কিন্তু কি এমন কথা বলতে চাইছিল মেয়েটা যার জন্য তার এত লজ্জা পাচ্ছে? রুদ্র আবারও জিজ্ঞেস করলো, আমার কি বউ? অরিন নিচু গলায় মিনমিনিয়ে বলল, আপনার স্পর্শ না পেলে খারাপ লাগে আমার। কথাটা বলেই নিজে লজ্জারাঙা মুখটা তরির দু হাতের মাঝে লুকিয়ে ফেলল মেয়েটা। তা দেখে রুদ্র বিজয়ী হাসলো। অরিনের হাত দুটো জোর করে সরিয়ে দিল মুখের সামনে থেকে। তারপর মেয়েটার ললাটে এঁকে দিল একের পর এক গাঢ় চুমন। অরিন আবেশে চোখ বন্ধ করে নেয়। রুদ্রের সময় নিয়ে তার ঠোঁট সরালো। অরিন বন্ধ রাখা চোখ দুটো পিঠে আলতো করে চুমু খেলো। তারপর মেয়েটার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলল, একবার তুমি বলো না বউ, একবার আমার নাম ধরে ডাকো প্লিজ। বেশি না, জাস্ট একবার। অরিন ঘাড়ের উপর আছড়ে পড়ছে রুদ্রের গরম নিঃশ্বাস। তারপর রুদ্রের এহেন আবদার সর্বাঙ্গে এক নাম না জানা শিহরণ বয়ে যাচ্ছে অরিনের। অরিন ধরু ধরু বুকে আঁকড়ে ধরে রুদ্রের বুকের কাছে শার্টের অংশ। রুদ্র মেয়েটার ঘাড়ের কাছে নাক ঘষতে থাকে। অরিনের শরীর থেকে আসা মেহেলি সুবাসের ভেতর থেকে টানতে থাকে। মনে জাগিয়ে তুলেছে মেয়েটার গভীরভাবে কাছে টেনে আনার অনুভূতি। রুদ্র শব্দ করে চুমু খায় অরিনের ঘাড়ে। তারপর অরিনে নিজের দিকে ঘুরিয়ে নেশালো চোখে পরখ করে মেয়েটার সমগ্র মুখমণ্ডল। আজকে অরিনের ওই গোলাপি পাপড়ি ন্যায় ঠোঁট দুটো বড্ড বেসামাল করছে তাকে। রুদ্র ধীরে ধীরে নিজের ঠোঁট নিয়ে আসে অরিনের ঠোঁটের কাছে। দুজনার ঠোঁট যখন প্রায় ছুঁয়েছে তখনই রুদ্রের হুঁশ ফিরে। তড়িৎ মনে পড়ে যায় তাদের অবস্থানের কথা। অরিনের রুমে বেশিক্ষণ থাকাটা যে রিস্ক হয়ে যাবে। কখন না কখন জানি কী থেকে কী ঘটে যায় তা তো আর বলা যায় না। রুদ্র ঘন ঘন নিঃশ্বাস ফেলে নিজেকে কোনো মতে স্বাভাবিক করে নেয়। অরিনের ঠোঁটের উপর আলতো করে চুমু খেয়ে নমনীয় কণ্ঠে বলে, সানশাইন। অরিন চোখ মেলে তাকায়। রুদ্র মৃদু হেসে বলতে থাকে, আমি যে কদিন থাকবো না সে কদিন নিজের সর্বোচ্চটা দিয়ে নিজের খেয়াল রাখবে, ঠিক আছে? টাইম টু টাইম খাবার খাবে, গোসল করবে, পর ঠিকমতো চুল মুছবে। আগামী পরশু ভার্সিটি নবীনবরণ, সেদিন বোরখা পরে ভার্সিটিতে যাবে।
আমার জিনিসে যেন কারো কোনো নজর না পড়ে সেদিকে সর্বোচ্চ খেয়াল রাখবে। ভার্সিটিতে যাবে অনিকের সাথে, আসবে অনিকের সাথে, যখন যেটা প্রয়োজন। আর এই ধরো কিছু খাওয়ার ক্রেভিং হলো কিন্তু কোথাও যেতে ইচ্ছে করলো, সেক্ষেত্রে আমায় জাস্ট একটা মেসেজ করে বলবে, কেমন? ঘন্টাখানেকের মধ্যে সব পেয়ে যাবে বউ। আর শোনো, অরিনের চোখের কার্নিশ ইতিমধ্যেই জলে টইটম্বর। রুদ্র আলতো হাতে মেয়েটার চোখ দুটো মুছে দিল, ফের বলল, যখনই আমার কথা মনে পড়বে তখনই আমায় কল দিবে, কেমন? দেখতে ইচ্ছে করলে ভিডিও কল দিবে। ব্যস্ততায় আমি কথা বলতে না পারলে অ্যাটলিস্ট তুমি তো আমায় দেখতে পারবে। অরিনের চোখ এবার বাদ মানল না, সে ফট করে জড়িয়ে ধরল রুদ্রকে, তারপর হো হো করে কেঁদে ওঠে। রুদ্র আবারও অস্থির হলো। মেয়েটা কেন বোঝে না তার চোখের পানি ও সহ্য হয় না? রুদ্র আলতো হাতে মেয়েটার মাথায় হাত রাখে অস্থির গলায় বলে, বৌজান প্লিজ কাঁদিস না, তোর কান্না আমার সহ্য হয় না রে। তোর কান্না যে বড় দামি সানশাইন। কেন যখন তখন কান্না করিস? তুই কেন বুঝিস না? তোর কান্নাগুলো তীরের মতো বুকে বিঁধে আমার। প্লিজ আমায় আর কষ্ট দিস না, থেমে জানা যান বাচ্চা। তাছাড়া আমি তো আর বেশি দিনের জন্য যাচ্ছি না বউ, মাত্র সপ্তাহখানেক ব্যাপার। অরিন ধীরে সুস্থে কান্না থামায়, নাক টেনে টেনে বলে, আমাকেও নিয়ে চলুন আপনার সাথে। রুদ্র মুচকি হাসলো তার প্রেয়সীর বোকা কথায়। অরিনের মাথার উপর আলতো চুমু দিয়ে বলল, যদি পরিবারের তথাকথিত নিষেধাজ্ঞা না থাকতো তাহলে তোর বলতে হতোই না সানশাইন। আমার বউকে আমি নিজের বউকে নিয়েই যেতাম। অরিন কি বুঝলো কে জানে, সে মৃদু নাক টেনে রুদ্রের বুক থেকে মাথা ওঠায়, রুদ্রের গায়ের টি শার্টটা টেনে টুনে ঠিকঠাক করে দিয়ে বলে, খুব তো আমায় বললেন, এবার না হয় আমি কিছু বলি। শুনুন, সময় মতো খাবার খাবেন, যত্ন নেবেন নিজের শরীরের, আর 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 মেয়েদের থেকে 10 হাত দূরে থাকবেন, মনে রাখবেন, 10 হাত দূরে। এ পর্যায়ে মৃদু শব্দে হাসতে থাকে রুদ্র, বহু কষ্টে নিজের মুখের উপর চেপে ধরে হাসি শব্দ কমানোর চেষ্টা চালাচ্ছে। ছেলেটা তবুও কাজের কাজ তো হলোই না, বরঞ্চ তার হাসি যেন আরও বাড়ছে। রুদ্র হাসতে হাসতে বিছানায় গা এলিয়ে দেয়। অরিন এক হাত টেনে নিজের বুকের উপর আছড়ে ফেলে, তারপর মেয়েটার কোমর শক্ত করে জড়িয়ে ধরে চোখে ছোট ছোট করে বলে, এত জ্যালাসি ম্যামের? মানুষটা তো এতটুকু, অথচ জ্যালাসির পরিমাণ দেখছি বেশ বড়। অরিন মুখ ভ্যাংচায়, রুদ্র আবার খিলখিল করে হেসে ওঠে। তা দেখে অরিন মুগ্ধ চোখে তাকিয়ে রইল রুদ্রের হাসির দিকে। ছেলেটা হাসলে তার চোখ দুটোও হাসে। উজ্জ্বল শ্যামবর্ণের মানুষটার মুখে এহেন হাসি যে বড্ড মনোমুগ্ধকর। রুদ্র হাসি থামিয়ে অরিনের দিকে তাকায়, তারপর হুট করে মেয়েটাকে পাশে শুয়ে নিয়ে তার উপর ঝুঁকে আসে। হঠাৎ কাণ্ডে অরিন হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল শুধু। চোখের পলকে বুঝে ঘটে গেল অঘটনটা। রুদ্র আলতো করে মেয়েটার মুখের উপর এসে আছড়ে পড়া চুলগুলো সরিয়ে দিল। অরিন আজ আর দৃষ্টি সরায়নি, সে মুগ্ধ চোখে তাকিয়ে আছে রুদ্রের পানে। রুদ্র একটু একটু করে এগিয়ে আসে মেয়েটার ঠোঁটের দিকে, তারপর ধীরে ধীরে মেয়েটার ওষ্ঠপট টেনে নেয় নিজের ওষ্ঠপটের মাঝে। আজকে তার প্রতিটি স্পর্শই যেন আদরে। রুদ্রের সময় নিয়ে মত্ত হলো অধঃসুধা পানে। অরিন কাঁপা কাঁপা হাতে রুদ্রের চুলগুলো আঁকড়ে ধরে। প্রায় মিনিট 5 পর অরিন নিঃশ্বাস আটকে আসতে রুদ্র ওষ্ঠপট ছেড়ে দেয়। দুজন অনবরত ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। রুদ্র চোখ বুজে কিছু একটা ভাবল। পরক্ষণেই শোয়া ছেড়ে উঠে দাঁড়ায় ছেলেটা। অরিনের দিকে না তাকিয়ে বলে ওঠে, ঘুমিয়ে পড় সানশাইন। শেষ কথাটা বলে রুদ্র দরজার দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই পেছন থেকে তার পিঠের কাছে টি শার্টের অংশটা চেপে ধরে অরিন। রুদ্র কিছু একটা বলার জন্য উদ্যত হতে পেছন থেকে বেশে আসে অরিনের কণ্ঠ, রুদ্র। থমকায় রুদ্র, বুকের ভেতর কেমন ধক করে উঠল তার। হৃৎপিণ্ডটা কয়েকবার বিট বুঝে মিস করলো ছেলেটার। সে কি ধীরে ধীরে পেছনে ঘুরে তাকালো, শান্ত কণ্ঠে বলল, কি বললি? অরিন চোখ নামালো, চোখে হাসলো, তারপর মুগ্ধ কণ্ঠে বলল, আমার রুদ্র। ব্যাস, এটুকু কথাই বুঝে যথেষ্ট ছিল ছেলেটাকে পাগল করতে। রুদ্র আর সামলাতে পারল না নিজেকে। সে এক প্রকার ঝাঁপিয়ে পড়ল অরিনের নরম স্নিগ্ধ অধর যুগলের উপর। কেমন যেন ডেসপারেটলি অরিনের ওষ্ঠপুটে দখলদারিতে চালালো ছেলেটা। সে মেয়েটার ঠোঁটে ঠোঁট ডুবে ধীরে ধীরে তাকে দেয়ালের সঙ্গে ঘেঁষে ধরে। রুদ্র অরিনের ঠোঁট পুরোপুরি শুষে নিতে থাকে, যেন সে এতদিন ধরে এই স্বাদটাই খুঁজে ফিরে। ছেলেটা ব্যাকুল হয়ে অরিনের নিজের ঠোঁটে কামড়ে ধরে, তারপর আবারও খানিকটা শুষতে থাকে একটানা। কিয়ৎক্ষণ বাদে ঠোঁটটা ছেড়ে দিয়ে আবারও জিভ চালিয়ে দেয় ঠোঁটের সীমানা জোরে। আজ বুঝি উন্মাদ বনে গিয়েছে ছেলেটা। আজ অরিনও বিদ্রুমাত্র ঠেলে দেয়নি তার ডাক্তার সাহেবকে, বরং সে নিজেই তার অবশ হয়ে আসা শরীরটাকে রুদ্রের বুকের সঙ্গে জড়িয়ে রেখেছে।
তার সারা শরীর জুড়ে বইছে মৃদু শিহরণ। ছেলেটা এহেন ব্যাপরা স্পর্শ সইতে না পেরে তার হাত উঠিয়ে রুদ্রের ঘাড়ে আঙুল চেপে ধরে রুদ্রের চুলের ঘোড়ায়। রুদ্র প্রায় অনেকক্ষণ পর ছাড়ল অরিনের ওষ্ঠপট। মেয়েটাকে নিজের দু হাতের মাঝে দেয়ালের সঙ্গে আটকে রাখে সে। তারপর অরিনের মাথায় কপালে কপাল ঠেকে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, থামিয়ে দে আমায় সানশাইন, প্লিজ থামিয়ে দে, নইলে নইলে যে আজ আমি সব বাঁধ ভেঙে ফেলবো। অরিন বুকে হাত চেপে ধরে হাঁপাচ্ছে। ওদিকে রুদ্র অধৈর্য। সে মেয়েটার কণ্ঠদেশে মুখ গুজে দেয়। সে একের পর এক মৃদু কামড় ভরিয়ে তোলে। রুদ্র আবারও অস্থির গলায় বলে, আর সহ্য হচ্ছে না সানশাইন, আর পারছি না নিজেকে আটকাতে। আমি আমি অরিন ধীরে ধীরে রুদ্রের কাঁধে হাত রাখে। কিছুক্ষণ ঘাড়ে হাত বুলিয়ে রুদ্রকে নিজের থেকে সরিয়ে আনে অরিনের থেকে। কদম পেঁচাতে পেঁচাতে নিজের চুলগুলো চেপে ধরে শক্ত হাতে ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলতে থাকে, শিট শিট শিট। আম আম সরি বউ। তুই আর কিছু বলতে পারল না রুদ্র। হয়তো গলা ধরে আসছে তার। কিছুক্ষণ আগে কি করতে যাচ্ছিল সে? সে তো অরিনের কথা দিয়েছিল যতদিন অরিন মন থেকে তাকে না চাইবে ততদিন সে এগোবে না। তাহলে এখন এখন কেন কন্ট্রোল হারাতে যাচ্ছিল সে? রুদ্র পেছাতে থাকে। কয়েক কদম পেছাতেই অরিন আবারও তার হাত চেপে ধরে। রুদ্র থমকায়, ভীত চোখে তাকায় মেয়েটার পানে, থেমে থেমে বলে, আমি ইচ্ছে করে করিনি সানশাইন। আমি তার কথার মাঝে তার ঠোঁটে আঙুল থেকে আটকে দেয় অরিন। রুদ্র থামল, কিন্তু তার ভেতরের কৌতূহল যেন মাথা ছেড়ে দিয়ে উঠল। সে কৌতূহলী চোখে তাকিয়ে রইল অরিনের দিকে। অরিন মুখাবয়ে সেই কোনো রাগ, অভিমান কিংবা ভয় সেখানে আজ কেমন গভীর কিছু পাওয়ার আকাঙ্ক্ষা লেপ্টে আছে। রুদ্র ফাঁকা ঢোক গিলল। অরিন বলল, রুদ্র, আজ আমায় একটু গভীরভাবে নিজের সাথে মিশিয়ে নেবে প্লিজ। আমি আমি চাই আজকের রাতটা প্রতিটা মুহূর্ত যেন এভাবে কেটে যায়, যার বদৌলতে আগামী 7টা দিন অপেক্ষা করব নিতান্তই তুচ্ছ মনে হবে। কি বলল অরিন? এত সহজে সবটা কিভাবে ব্যক্ত করে দিল মেয়েটা? রুদ্র এখনও অবিশ্বাস্য চোখে তাকিয়ে আছে। হয়তো তার কান দুটো মাত্রই শোনা কথাগুলো বিশ্বাস করতে সময় নিচ্ছে। বেশ। রুদ্র পরপর ঢোক গেল। সন্ধিহান কণ্ঠে বলল, আর ইউ শিওর? অরিন চোখ নামিয়ে নিল নিজের। সমুদ্রসূচক লাজুক হাসল খানিকটা। রুদ্র বুঝি পেয়ে গেল তার উত্তর। সে ধীর পায়ে এগিয়ে সে ফট করে কোলে তুলে নিল অরিনকে। অরিন চেপে ধরে রুদ্রের গা। রুদ্র যত্ন সহকারে মেয়েটাকে শুয়ে দিল বিছানায়। মেয়েটার উপর খানিকটা ঝুঁকে নিচু কণ্ঠে বলল, ভয় পেবে না তো সানশাইন? অরিন প্রত্যুত্তরে মনু রইল। নিচ থেকে রুদ্রের দিকে হাত বাড়িয়ে দিল। রুদ্র আলতো করে ধরে নিল সে হাত। উল্টো পিঠে চুমুকে দিল সযত্নে। রুদ্র হাতটা নামিয়ে দেয়। তারপর নিজের গায়ের টি শার্টটা খুলে ছুঁড়ে ফেলে ফ্লোরে। অতঃপর চোখের সামনে উন্মুক্ত রুদ্রের পেটানো দেহ। অরিন সঙ্গে সঙ্গে চোখ দুটো বন্ধ করে নেয়। রুদ্র ধীরে ধীরে মেয়েটার মুখের উপর ঝুঁকে আসে। আলতো করে অরিনের ঘাড়ের উপর হাত রেখে ভরাট কণ্ঠে বলে, চোখ খোল সানশাইন। আজ আমি তোর চোখ আমার জন্য ভালোবাসা দেখতে চাই। কোনো লজ্জাতে নিজে থেকে ভেঙে দিতে চাই সানশাইন। প্লিজ তাকা আমার দিকে। অরিন পিটপিট করে চোখ মেলে। রুদ্র এতটা কাছে থেকে তার নিঃশ্বাস বুঝে আটকে আসার জোগাড়। মেয়েটা দম খিচে তাকিয়ে রইল। রুদ্র অরিনের ঠোঁটের দিকে মনোমুগ্ধনে তাকিয়ে থেকে বলল, নিঃশ্বাস ফেল সানশাইন। অরিন নিঃশ্বাস ফেলে। এতক্ষণে তার সর্বাঙ্গ জোরে কেমন কাঁপন ধরেছে। মেয়েটা ঘন ঘন নিঃশ্বাস ফেলে। রুদ্রের নেশালো চোখে তাকিয়ে দেখল সে বক্ষবন্ধু নিয়ে ওঠানামা। ছেলেটা শুষ্ক ফাঁকা ঢোক গিলে যা গলাটা এবারও শুকিয়ে গেল। রুদ্র অস্থির হয়ে রইনের স্নিগ্ধ অধোজল আবারও দখল করে নেয়। প্রথমে ধীরে ধীরে, পরবর্তীতে সেই চুম্বন ধীর উন্মাদিত হরিণকে আজ পাগল করে ছেড়েছে ছেলেটা। তার নরম অষ্টপটের স্পর্শ, রুদ্রের সমস্ত পিঠ জুড়ে তার হাতের বিচরণ সবটাই কেমন পাগল করে দিচ্ছে রুদ্রকে। রুদ্র ঠোঁট ছেড়ে দিয়ে গলার কাছে নেমে সেখানে মৃদু চুমুতে বড়িয়ে তোলে। তারপর ধীরে ধীরে তার হাত নামে অরিনের পেটের কাছে। অরিন তৎক্ষণাৎ কেঁপে ওঠে খানিকটা। রুদ্র আজ থামল না। কিভাবে থামবে সে, যেখানে তার সানশাইন নিজে থেকে তাকে অনুমতি দিয়েছে আজ? রুদ্র ধীরে ধীরে অরিনের পেটের উপর থেকে টপ টপসটা খানিকটা উপরে তোলে। তারপর তার সামনে উন্মুক্ত হয় অরিনের মিশ্রণ উদর। রুদ্র আলতো করে আঙুল ছোঁয় সেখানে। অরিন কেঁপে ওঠে। খপ করে চেপে ধরে রুদ্রের হাত। রুদ্র তার হাতে চুমু দিয়ে চেপে রাখে সে হাত। তারপর তার আর কাল বিলম্ব না করে মুখ গুজে দেয় অরিনের উদরে। অরিন মৃদু চিৎকার দিয়ে ওঠে। রুদ্র অরিনের উদরে একের পর চুমু দেয়। তারপর নিজের মুখ তুলে অরিনের দিকে তাকায়। এক হাতে অরিনের মুখ চেপে ধরে ফিসফিস করে বলে, সরি সানশাইন। পরক্ষণে কোনো কাল বিলম্ব না করে জোরালো হাত দাঁত বসিয়ে দেয় অরিনের পেটে।
হঠাৎ আক্রমণে অরিন চিৎকার করে ওঠে, কিন্তু মুখের উপর রুদ্রের হাত চেপে রাখায় সে আওয়াজ খুব একটা বেরোলো না। অরিন মুখ চোখ বেয়ে টুপ করে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। রুদ্র অপরাধী স্বরে বলল, মাফ করে দে সানশাইন, কিন্তু আমি ইচ্ছে করে এমনটা করলাম যাতে আমি দূরে থাকলে আমার দেওয়া এই চিহ্নটা তুই কিছুটা হলেও স্বস্তি পাস। যতবার দাগটা দেখবি ততবার মনে করবি আমি সশরীরে তোর খুব কাছাকাছি না থাকলেও এর মাঝে তোর সঙ্গে অঙ্গ জুড়ে থাকবো। অরিন কান্না থামায়, রুদ্রকে জড়িয়ে ধরে শক্ত করে। রুদ্র অস্থির হলো, বলল, প্লিজ নিজেকে কন্ট্রোল কর সানশাইন, তুই যদি এমন করিস তাহলে আমি কিভাবে নিজেকে সামলাই বলতো। অরিন শুনল না সে কথা। সে এক প্রকার গু ধরে বসে রইল। রুদ্র এবার অরিনের বুক থেকে উঠিয়ে বিছানায় শুয়ে দিল, তারপর নিজেও তার পাশে শুয়ে মেয়েটাকে নিজের বুকে টেনে নিল। অরিনের মাথা আদরে হাত বুলিয়ে বলতে থাকে, আমার সানশাইন, আমার বউজান, একটু বোঝো পাখি, এখন কিছু একটা করে ফেললে সমস্যা হতে পারে। তাছাড়া তোমার রুমে আমি আছি, এটা কেউ কোণাক্ষরে টের পেলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুমি একটু ধৈর্য ধরো বউজান, আমি কথা দিচ্ছি এবার সবটা ঠিকঠাক হয়ে গেলে রোজ রাতে তোমায় কাঁদাবো আমি। তোমার সর্বাঙ্গ জুড়ে থাকবে শুধু শুধু আমারই বিচরণ। অরিন হয়তো বুঝলো সবগুলো কথা। সে আদুরে বিড়াল ছানার মতো পড়ে রইল রুদ্রের বুকে। রুদ্র একা একা অনেক কথা বলে গেল। কথা শুনতে শুনতে একটা সময় অরিনের নিঃশ্বাস ভারী হয়ে এলো। রুদ্র বুঝলো মেয়েটা ঘুমিয়ে গেছে। সে আরও কিছুক্ষণ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিল। মেয়েটা যখন ঘুমে কোপকার তখন তাকে বালিশে শুয়ে দিয়ে উঠে বসে রুদ্র ধীরে ধীরে অরিনের পেটের কাছে এসে দেওয়া ক্ষতটার দিকে তাকিয়ে রইল কিয়ৎক্ষণ। হঠাৎ করে রুদ্র টের পেল তার চোখ দুটো কেমন ভিজে উঠেছে। রুদ্রের মুখের সামনে হাত রেখে বসলো, পেটের দাগটার দিকে তাকিয়ে কাঁদতে লাগলো নিঃশব্দে। মনে মনে নিজেকে অপরাধী সাব্যস্ত করতে লাগলো সে। রুদ্র বিছানা ছেড়ে উঠে যায় কামড়ের সামনে। সেখান থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে অরিনের পাশে বসে বক্স থেকে তুলো আর একটা অ্যান্টিসেপটিক নিয়ে দাঁত বসানোর জায়গায় খানিকটা মুছে দিল। মেয়েটা জ্বলনি হবে বিধায় মুখ দিয়ে আলতো করে ফু দিতে থাকে। প্রায় কিছুক্ষণ পর হাতের কাজ শেষ করে রুদ্র উঠে দাঁড়ায়, ফার্স্ট এড বক্স নিয়ে দাঁড়ায় ড্রেসিং টেবিলের সামনে। বক্স থেকে একটা কাটার নিয়ে নেয় হাতে, তারপর সেটি দিয়ে নিজের ঘাড়ে সেখানটায় অরিনের দেওয়া কামড়ের চিহ্ন বসে আছে সেখানে পরপর কয়েকটা আঁচড় দিতে থাকে। তারপর কয়েকবার এমন করায় জায়গাটা ক্ষত প্রায় অনেকটাই গভীর হয়ে যায়। ক্ষতটা থেকে কেমন রক্ত গড়িয়ে পড়ছে খানিকটা, অথচ সেদিকে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই রুদ্রের। সে অরিনের কাছে আসে, অরিনের মাথায় একটা চুমু খেয়ে বলে, তোর দেওয়া প্রতিটা স্পর্শ সারা জীবন আমার সর্বাঙ্গ জুড়ে থাকবে সানশাইন। তারা মিটতে চাইলেও আমি মিটতে দেব না তাদের। রুদ্র অরিনের মাথার কাছ থেকে পায়ের কাছে এসে বসে, তারপর মেয়েটার পা দুটো নিজের উরুর উপর নিয়ে তাকিয়ে রইল নিরেট দৃষ্টিতে। আলতো হাতে পা দুটোকে মালিশ করে দিল, কয়েকবার চুমু খেলো। তারপর আর ইয়ত্তা নেই, তার আর ইয়ত্তা নেই। চারদিক থেকে বেশি আসছে ফজরের আজানের ধ্বনি। রুদ্র এখনও বসে বসে তার সানশানের মাথায় হাত বুলিয়ে যাচ্ছে। ছেলেটার চোখ দুটো কেমন লাল বর্ণ ধারণ করেছে। সারা রাত জেগে থাকা ক্লান্তি আর সারা রাত জেগে থেকে তার বউজনকে অনিমেষ চোখে পরখ করার তৃপ্তি স্পষ্ট ফুটে উঠেছে তার চোখে। রুদ্র ধীরে ধীরে বসা ছেড়ে উঠে দাঁড়ায়। অরিনের পড়ার টেবিলে গিয়ে খাতা কলম বের করে একটা চিঠি লিখলো, তারপর সেটা অরিনের বালিশের তলায় রেখে আবারও মেয়েটার ঠোঁট বরাবর আলতো করে চুমু বসিয়ে দিল। তারপর একটা ক্ষুদ্র নিঃশ্বাস ফেলে সে চলে গেল নিজের রুমে। সকাল 6টা, সব কিছু রেডি করে মাত্রই বের হলো রুদ্র। এতক্ষণে মা চাচি এই সেই সতর্কবার্তা, বাবা চাচাদের আদেশবাণী সবটা শুনে শেষমাত্র বের হতে পারলো সে। যদিও কবি সাহেব বলেছিলেন তার সঙ্গে যাবে, কিন্তু রুদ্র একবারে না করলো। শুধু শুধু এ বয়সে শরীরে জোর দেবার কি আর কোনো দরকার আছে? রুদ্র গাড়িতে এসে বসলো। তার পাশে বসে আছে অনিক। রুদ্র সিট বেল্ট লাগিয়ে অনিকের দিকে তাকায়, গম্ভীর এবং নিরেট কণ্ঠে সতর্ক বার্তা ছড়ে, অনিক, আমি না আসা অবধি আমার বউজানের আশেপাশে সামান্য একটা মাছিও যেন বনবন না করে। একটা মুহূর্তের জন্য যেন ওর মন খারাপ না থাকে। ওর কিছু লাগলে আমায় কল দিবি, ওকে নিজ হাতে খাইয়ে দিবি। মোট কথা, তোর ভাইয়ের প্রাণ যেন বিন্দুমাত্র সমস্যা না হয় সেদিকে চোখ কান খোলা রাখবি। গট ইট। অনেক মাথা জায়গায় নিচু গলায় বলে, সবই বুঝলাম, কিন্তু তুমি বনুকের সঙ্গে দেখা না করেই চলে যাচ্ছ? আই মিন, বনু উঠলে তো মন খারাপ করবে, তাই না? রুদ্র ফুস করে নিঃশ্বাস ফেল, সিটে মাথা হিলে দিয়ে চোখ বুঝে রইল। ভরাট কণ্ঠে বলল, ওর মন খারাপ আমার সহ্য হয় না অনিক। ওর চাঁদ মুখটায় আধার নামলে ইচ্ছে করে সব ধ্বংস করে দেই। আর ওর চোখের পানি,
ওগুলো দেখলে ইচ্ছে করে নিজেকেই শেষ করে দেই। অনেক অনিমেষ চোখে তাকিয়ে রইল রুদ্রের দিকে। আজ কেন যেন ভীষণ গর্ববোধ হচ্ছে তার। সে তাহলে ভুল করেনি? অরিন ঘুম থেকে ছেড়ে উঠল 8:30টায়। চোখ দুটো পিটপিট করে খুলে ধরফরিয়ে উঠে বসে মেয়েটা। আজ না তার ডাক্তার সাহেব চলে যাওয়ার কথা, সে কি ওর সাথে দেখা না করে চলে গিয়েছে? অরিন এক ছুটে বেরিয়ে আসে ঘর ছেড়ে। কিছুটা এগুতে রাইসা বেগমের সঙ্গে ধাক্কা লাগে তার। রাইসা বেগম খানিকটা হকচকিয়ে ওঠে অরিনের দিকে তাকিয়ে মমতাময়ী কণ্ঠে বলে, অরিন ব্যথা পেয়েছিস মা? অরিন মাথা নাড়ায়, ব্যস্ত গলায় বলে, ছোটো মা, রোদ ভাই কি চলে গেছে? হ্যাঁ, সে তো সেই সকালেই বেরোলো, এতক্ষণে তো পৌঁছে যাওয়ার কথা। অরিন থমকায়, ধীর স্বরে বলে, চলে গেছে? কিন্তু তোমরা কেউ আমায় ডাকলে না কেন? আর বলিস না মা, আমি তো কয়েকবার তোকে ডাকতে চেয়েছিলাম, কিন্তু রোদই তো না করলো তোকে ডাকতে। বলেছিল ওকে ডেকো না, ঘুমাক। অরিনের মনটা সহসায় খারাপ হয়ে গেল। সে আর কিছু না বলে ঘরে চলে গেল। ঘরে দৌড় দিয়েই কাঁদতে লাগলো মেয়েটা। তাকে একটু দেখা দিয়ে গেলে কি হতো? অরিন ধীরে ধীরে বিছানায় এসে বসলো। বালিশের পাত হাতড়ে মোবাইলটা খুঁজতে তার হাতে এলো চিঠিটা। অরিন তড়িঘড়ি করে চিঠিটা খুলে পড়তে শুরু করলো। প্রিয় বউজান, প্রথমে আপনার কাছে লক্ষ কোটি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাকে দেখা না করে আসার জন্য। জানি আমি ভীষণ রেগে আছেন আপনি আমার ওপর, কিন্তু আমি আর কি বা করব বলুন? আপনার ওই ছলছল চোখজোড়া দেখে নিজেকে পাগল পাগল লাগে আমার। ইচ্ছে করে আপনাকে সামনে বসে আপনার মন খারাপের কারণগুলো শুনতে, আপনার মুখে হাসি না ফোটা অবধি আপনার সঙ্গে পাগলামি করতে। কিন্তু বউজান, আমার হাতে তো এত সময় নেই। আমার যে নিজের প্রফেশনটাকেও সম্মান করা উচিত, তাই না বলুন? আমি জানি বউজান, আমার আপনি বেশ বুদ্ধিমতী। দেখেন, আবার এই বুদ্ধিমতী যেন আমার জন্য পাগলামি না করে আবার নিজের যত্ন যেন ঠিকঠাক মতো নেয়। কেননা একটা কথা মাথায় রাখবেন সানশাইন, তুমি যতটুকু ভালো থাকবে তোমার ডাক্তার সাহেবও ততটাই ভালো থাকবে। তাই এবার না হয় একটু হাসো বউজান। এই এই তুমি হাসলে তো, দেখলে আমি না থাকলেও আমার কথাগুলো তোমায় কি সুন্দর হাসাতে পারে। এই শোনো বউজান, নিজের খেয়াল রেখো কেমন? ইতি তোমার ডাক্তার সাহেব।